ঢাকা সহ সারা দেশে ঈদুল আজহার জামাত, দেশ ও জাতির মঙ্গল কামনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। সারা দেশে চলছে পশু কোরবানি, বর্জ্য অপসারণে জোর তৎপরতা সিটি কর্পোরেশনের। পাড়া মহল্লা থেকে পশুর চামড়া সংগ্রহ। ত্যাগের মহিমায় শান্তির পথে চলার আহ্বান ওবায়দুল কাদেরের। সেন্ট মার্টিন নিয়ে সরকার মিথ্যাচার করছে অভিযোগ ফখরুলের। Bangladesh fans are convinced it's victory, but we'll just have to wait. They will join. Home will be very happy too. ঈদের দিনে দেশবাসীকে ঈদ উপহার, নেপালকে হারিয়ে সুপার 8-এ বাংলাদেশ। স্বল্প পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্য। ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্তদের ঘরে নেই ঈদ আনন্দ, এখনো ব্যবস্থা হয়নি মাথা গোজার ঠাঁইয়ের। বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান। দর্শক, ঈদ মুবারক। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছি আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। ধর্মীয় ভাব গাম্ভীর্যে জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হলো দেশের প্রধান ঈদ জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। দেশের শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাতে শামিল হন মুসল্লিরা। ঈদ জামাতের খবর জানাচ্ছেন ফখরুল ইসলাম। ভোরের আলো ফোটার সাথেই রাজধানীর বিভিন্ন প্রান্তের ধর্মপ্রাণ মুসল্লিদের গন্তব্য জাতীয় ঈদগাহ। তবে আবহাওয়া অনুকূলে থাকায় নির্দিষ্ট সময়ের আগেই মুসল্লিদের আগমনে পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ মাঠ। জাতীয় ঈদগাহের নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনী পেরিয়ে প্যান্ডেলের ভেতরে মিলিত হন আগত মুসল্লিরা। প্রধান এই ঈদ জামাতে শামিল হন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, মন্ত্রী পরিষদ সদস্য, মেয়র, সংসদ সদস্য সহ ধর্মপ্রাণ মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ফজিলতের বয়ান শেষে সকাল 7:30টায় নির্ধারিত সময় শুরু হয় ঈদের জামাত। বাইতুল মোকাররমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিনের ইমামতিতে খুতবা ও নামাজ শেষে দোয়ায় শামিল হন মুসল্লিরা। এই সময় ঈদুল আজহার ত্যাগের শিক্ষায় বিকশিত হোক শান্তি, এই দোয়া করেন তারা। আল্লাহ রক্ত চানা, মাংস চানা, আল্লাহ চাই তাকওয়া খোদাবৃত্তি। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছি এটাই, যে ফিলিস্তিনিকে যেন মুক্ত করে দেয় আল্লাহ। কোরবানির যে শিক্ষা, আত্মত্যাগ যেন সবার মাঝে জাগ্রত হোক। শুধু তাই নয়, যুদ্ধ, দুর্যোগ কিংবা সামাজিক অস্থিরতা থেকে উত্তরণে প্রার্থনাও ছিল মুসল্লিদের কণ্ঠে। মোনাজাত শেষে ভেদাভেদ ভুলে কোলাকুলি ও কুশল বিনিময় করেন মুসল্লিরা। খারাপ চিন্তাগুলো করি, এগুলোকে আসলে আমাদের ত্যাগ করে কুরবানি করেই আমাদের এই ঈদের শিক্ষা। আল্লাহর কাছে চেয়েছি, সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করেছি। বিশ্বের যেখানে যেখানে যে প্রান্তরে যারাই আছেন, বাংলাদেশে এই প্রান্তর থেকে ঈদ মোবারক জানাচ্ছে। শান্তি সমৃদ্ধিতে এগিয়ে যাক দেশ, সেই দোয়া করেন জামাতে অংশ নেয়া নারী মুসল্লিরা। আমরা সবাই যেন এই কোরবানির পশুর সাথে মনের পশুকে কোরবানি করে দিতে পারি। একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ যাতে আমরা গড়তে পারি, সেই জন্য আল্লাহ যাতে আমাদের তৌফিক দেন। আমি চাই যে আমার আম্মু সুস্থ হয়ে যাক, সবাই ভালো থাকুক। ঈদ মোবারক। সকল পাপাচার দূর হয়ে বিশ্বে জাগ্রত হোক মানবিক মূল্যবোধ, এই কামনা ছিল সবার কণ্ঠে। বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো পবিত্র ঈদুল আজহার জামাত। জামাত শেষে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের শিক্ষায় প্রতিষ্ঠিত হোক শান্তি, ঐক্য, হানাহানি, বিভেদ ভুলে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক বিশ্ব, এই প্রার্থনাই ছিল মুসল্লিদের কণ্ঠে। জাতীয় ঈদগাহ থেকে সবাইকে ঈদ মোবারক। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, যুদ্ধ, সংঘাত আর অর্থনৈতিক মন্দায় যারা কষ্টকর দিন যাপন করছে, তাদের দুঃখ লাঘবের চেষ্টা চালাতে হবে। সকালে বঙ্গভবনে বিশিষ্টজনদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে এই আহ্বান জানান রাষ্ট্রপতি। জয় যাদবের রিপোর্ট। ঈদুল আজহা উপলক্ষে নানা রঙে সেজেছে বঙ্গভবন। মূল গেট থেকে দরবার হল যাওয়ার পুরো পথ জুড়ে নানা রঙের পতাকা আর ফুলের সমাহার। সকালে ঈদের নামাজ আদায় শেষে সহধর্মিনী ডক্টর রেবেকা সুলতানাকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধান বিচারপতি, মন্ত্রী পরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক বেসামরিক কর্মকর্তা ও কূটনীতিক সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপ্রধান।
পরে শুভেচ্ছা বক্তব্যে রাষ্ট্রপতি দেশ ও প্রবাসে বসবাসকারী বাংলাদেশিদের ঈদের শুভেচ্ছা জানান। আনুগত্য, খুশি আর আনন্দ কোলাহলে বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। এ উপলক্ষে আমি দেশবাসী সহ বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফিলিস্তিনের গাজা সহ বিশ্বের অনেক স্থানে মানুষ অনাহারে, অর্ধাহারে ও বিনা চিকিৎসায় চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। তাদের কথাও আমাদের ভাবতে হবে। ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, সেজন্য সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়াতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি। কেউ যাতে ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধা বঞ্চিত মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাঁড়াতে আমি দেশের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, হিংসা বিদ্বেষ ভুলে মনের কলুষতা দূর করে সবার মাঝে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়াটাই পবিত্র এই ঈদের সার্থকতা। সবার মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের আনন্দ, ঈদের খুশি। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ঈদ উল আজহা উপলক্ষে দলের নেতাদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন। সকালে 9:30টার দিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ, ঢাকা জেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, ছাত্রলীগ সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনে কর্মরত ও প্রধানমন্ত্রীর প্রেস সচিবরাও শুভেচ্ছা বিনিময় করেন। কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথে চলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। ত্যাগের মহিমায় সমজ্জ্বল মহান আল্লাহ পাকের প্রতি গভীর আনুগত্য সর্বোচ্চ ত্যাগের নিদর্শনে ভাস্বর পবিত্র ঈদ উল আজহা আমাদেরকে কোরবানির তাৎপর্য এবং মর্মার্থ অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে হবে। আর এজন্য সকলকে সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হওয়ার কোনো বিকল্প নেই। সেন্ট মার্টিনে নিরাপত্তা হুমকি থাকলেও সরকার তা স্বীকার করছে না উল্লেখ করে সরকার এ নিয়ে মিথ্যা বক্তব্য দিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আওয়ামী লীগ উপলব্ধি করছে না জনগণ এখন তাদের ঘৃণা করতে শুরু করেছে, আর দেশের প্রভুত্ব অন্যের হাতে বিকিয়ে দিয়ে সরকার নিজে সিদ্ধান্ত নিতে পারছে না দাবি করেছেন বিএনপি নেতা মির্জা আব্বাস। সাইফুর রিপনের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদ উল আজহার জামাত শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এ সময় দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, ভৌগোলিক, রাজনৈতিক, অর্থনৈতিক সব দিক থেকেই অক্টোপাসে বন্দী হয়ে আছে দেশের জনগণ। অভিযোগ করেন, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে সরকার। বাংলাদেশের প্রভুত্ব আজকে অন্যের হাতে বিকিয়ে দিয়ে এই সরকার নিজে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না। সশস্ত্র 3টি শিপ জাহাজ আমাদের ভূখণ্ডে অবস্থান করছে। এটা যদি ওরা বলে, ওই চাপাবাজি তো সারা জীবনই করছে, ওরা এখনো করতেছে। মিথ্যা কথা হলো তাদের একটা পুঁজি, এটা মিথ্যা কথা তাদের পুঁজি। এই পুঁজি বিক্রি করি তারা এই মতো আছে, এখনো বলে তারা দেশে অভাব নেই।
এদিকে ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার জামাতের পর স্থানীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে কালীবাড়ি এলাকার নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রত্যাশা জানান ঈদুল আজহার মহিমায় দুর্নীতি ছাড়বেন দেশের দুর্নীতিবাজরা। এই দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত আছেন, তারা ত্যাগ করবেন। মির্জা ফখরুল বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে বুঝতে পারছে না বর্তমান সরকার। সরকার দখলদারি সরকার, তারা জনগণের সমস্ত আকাঙ্ক্ষাগুলোকে পদদলিত করে দিয়ে, তাদের অধিকারগুলোকে পদদলিত করে, তার ভোটের অধিকার পদদলিত করে, তার গণতান্ত্রিক অধিকার পদদলিত করে তারা আজকে এই একটা জোর করে একটা শাসন চাপিয়ে দিয়েছে। সুতরাং তাদের কথার উত্তর দিতে আমাদের ইচ্ছা করে না, এই জন্যে যে জনগণ তাদেরকে এখন পছন্দ করে না। তারা এটুকু উপলব্ধি করে যে জনগণ এখন তাদেরকে ঘৃণা করতে শুরু করেছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সেন্ট মার্টিন ইস্যুতেও। বিজিবির প্রধান যাচ্ছে সেখানে বারবার, কেন সেনাবাহিনীর প্রধান বলছেন যে আমরা সব সতর্ক আছি, উনিও বারবার বলেছেন যে আমরা সতর্ক আছি। তাহলে আমরা গুজবটা ছড়ালাম কোথায়? এটা তো বাস্তবতা যে সেন্ট মার্টিনে আজকে মিয়ানমারের ঘটনাবলী একটা সমস্যা তৈরি করেছে। সেই সমস্যাতে সেন্ট মার্টিনে জাহাজ যেতে পারছে না, খাদ্য যেতে পারছে না, সেখানকার যারা অধিবাসী তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিন পার করছে এবং একটা নিরাপত্তার অভাব বোধ করছে। সেই জিনিসটা তারা স্বীকার না করে, সেখানে অ্যাড্রেস না করে তারা এই সমস্ত কথা বলছেন যে কথাগুলো ভিত্তিহীন, বানোয়াট এবং এগুলো আপনার গুরুত্ব দিই না আমরা। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় দাবি করে মির্জা ফখরুল বলেন, প্রধান নির্বাচন কমিশনারের সবার আগে উচিত ছিল পদত্যাগ করা। অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে, একটা নিউট্রাল গভর্নমেন্ট লাগবে। সেখানে দলীয় সরকার থাকলে সেটা নিউট্রাল হবে না। সেই কারণে তাদেরকে প্রথম যে উদ্যোগটা নেওয়া উচিত হাবিবুর রহমান সাহেবের, হাবিবুর রহমান সাহেব অনেক কথা বলছেন, তার তো উচিত ছিল পদত্যাগ করা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার জানাবো ডেটল অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে পরিচ্ছন্নতার খবর। দর্শক, সারা দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পশু কোরবানির পরে এখন পশুর বর্জ্য অপসারণের কাজ চলছে। পশু বর্জ্য অপসারণ নিয়ে তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। ময়মনসিংহ থেকে সহকর্মী ইলিয়াস আহমেদ, খুলনা থেকে সহকর্মী নূর ইসলাম রকি এবং গাজীপুর থেকে সহকর্মী নজরুল ইসলাম। আমরা প্রথমেই চলে যাচ্ছি গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী নজরুল। দিনের অর্ধেক সময় তো চলে গেল, বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশন কতটা তৎপর, কি তথ্য রয়েছে সেখানকার জানাবেন? আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর বৃহত্তর গাজীপুর সিটি কর্পোরেশনের যে অধিকাংশ ওয়ার্ডগুলোতেই কিন্তু আপনার ঈদের পর যে পশু জবাইয়ের পরে যে উচ্ছিষ্ট যে অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তা এবং বিভিন্ন আনাচে কানাচে কিন্তু ছড়িয়ে দুর্গন্ধ বাড়ছে। আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেখানে কিন্তু আমরা দেখছি যে রাস্তার উপরে কিন্তু গরুর যে অবশিষ্ট যে অংশ, উচ্ছিষ্ট যে অংশ, সেগুলো কিন্তু বস্তা ভরে রাস্তার পাশে এনে ফেলছেন এবং সে জায়গা থেকে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। তো পাশাপাশি সব জায়গাতেই কিন্তু ওয়ার্ডের এখন পর্যন্ত কোনো পরিচ্ছন্ন কর্মী কিন্তু আমরা রাস্তায় দেখিনি এবং মানে মোট কথা যে সিটি কর্পোরেশন থেকে যে ব্লিচিং পাউডার বা আপনার পলি ব্যাগ দিয়ে যেগুলোকে বস্তাবন্দি করে বিভিন্ন জায়গায় নিয়ে ফেলার কথা, সেগুলো কিন্তু না ফেলে সাধারণ মানুষ বস্তা না পেয়ে কিন্তু তারা রাস্তার উপরে কিন্তু এনে ফেলছেন এবং আপনারা দেখছেন যে সব জায়গায় কিন্তু এরকম যে কুরবানির যে পশুর উচ্ছিষ্ট যে অংশ সেটা কিন্তু রাস্তার আশপাশে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা দেখেছি অধিকাংশ জায়গায় কিন্তু রক্তের দুর্গন্ধ ছড়াচ্ছে এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং এই ওয়ার্ডগুলোতে কিন্তু এখন পর্যন্ত পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু কোনো ব্লিচিং পাউডার এবং আপনার কোনো কিছু ছিটায়নি। ফলে কিন্তু এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে এবং আপনার সাধারণ যে আমরা দেখেছি সাধারণ মানুষ কিন্তু এগুলো বস্তাবন্দি করে অর্থাৎ রাস্তার পাশে মহাসড়ক এবং সব জায়গায় কিন্তু এগুলো ফেলতেছেন। তো ফলে কিন্তু এখান থেকে দুর্গন্ধ এখনই বের হচ্ছে। মানুষ কিন্তু খুব প্রকাশ করেছেন যে এগুলা রাস্তার মধ্যেই কিন্তু এগুলা ফেলছে হচ্ছেন এবং এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। তা আমরা চলে যাচ্ছি খুলনার রকির কাছে।
খুলনায় কিন্তু দুপুর 2টা থেকে সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর বিভিন্ন জায়গায় বজ্র অপসারণের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে খুলনার যে 31টি ওয়ার্ডে 141টি পয়েন্টে কোরবানির জন্য নির্ধারিত করা হয়েছিল, সেই স্থানগুলোতে কিন্তু আসলে কোরবানি পশু জবাই করা হয় না, যার কারণে কিন্তু বিচ্ছিন্নভাবে অনেক জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে গরু কোরবানি দেওয়া হয়েছে। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা সিটি কর্পোরেশনের একটি ডাম্পিং পয়েন্টে, এবং এই ডাম্পিং পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি যে সিটি কর্পোরেশনের উদ্যোগে ডাম্পিং করা হচ্ছে। আমরা এখন কথা বলবো খুলনা সিটি কর্পোরেশনের বজ্র অপসারণ কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমানের কাছে। তার কাছে জানতে চাইবো যে সিটি কর্পোরেশনের উদ্যোগে বজ্র ব্যবস্থাপনার কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে একটু জানাবেন। খুলনা সিটি কর্পোরেশনে মাননীয় মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক স্যারের নেতৃত্বে আমরা ইতিমধ্যে 12টা থেকে কুরবানির পশুর বর্জ্য সংগ্রহ করা শুরু করেছি। আমরা আশা করছি যে রাত 8টার ভিতরে খুলনা শহরের সকল কুরবানির পশুর বর্জ্য আমরা অপসারণ করতে সক্ষম হব। ধন্যবাদ আপনাকে। শুধু দর্শক, আপনারা যেটা দেখলেন যে উনি যেটা বললো যে রাত 8টার ভিতর খুলনা সিটি কর্পোরেশনের যে বজ্র ব্যবস্থাপনা আছে এইটা অপসারণের জন্য কিন্তু তারা সর্বোচ্চ চেষ্টা করবে। পাশাপাশি একটু বলে রাখি যে বজ্র কিন্তু ইতিমধ্যে শহরের বিভিন্ন স্থান থেকে অপসারণ করা হয়েছে। আমরা শহরের বিভিন্ন স্থানে গিয়েছি এবং সেখানে দেখেছি যে বজ্র অপসারণের জন্য প্রায় 850 কর্মচারী, প্রায় 300-র মতো ভ্যান কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে কাজ করছে। তো এটা ছিল খুলনার বর্জ্য অপসারণের আমার কাছে সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাব ময়মনসিংহে আমাদের সহকর্মী ইলিয়াসের কাছে, সেখানকার পরিস্থিতি জানার জন্য। কুরবানি শেষে ময়মনসিংহে চলছে বর্জ্য অপসারণের কার্যক্রম। অর্থাৎ আমি এখন রয়েছি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে। এই বিদ্যালয়টিতে প্রায় শতাধিক পশু কিন্তু কুরবানি করা হয়েছে। এখন সিটি কর্পোরেশন থেকে কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্ন কর্মীরা কিন্তু তারা বর্জ্য অপসারণ কাজ কিন্তু ইতিমধ্যেই তারা শুরু করেছেন। অর্থাৎ তারা বলছেন যে বিকেল নাগাদ বর্জ্য অপসারণ কাজ কিন্তু সম্পন্ন হবে, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। এবং স্থানীয় নেতৃবৃন্দ যারা আছেন, নাগরিক নেতৃবৃন্দ আছেন, তারা বলছেন যে এই বিষয়টিকে গুরুত্ব সহকারে সিটি কর্পোরেশন নিয়ে কিন্তু তারা বর্জ্য অপসারণ কাজ সম্পন্ন করবে, সেই বিষয়টি কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। আমরা বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা আছেন মোহাম্মদ আলী, আমরা একটু যুক্ত হতে চাই। এই যে আপনারা কার্যক্রম শুরু করেছেন, আসলে কখন নাগাদ এই কার্যক্রম সম্পূর্ণ করতে পারবেন? আমরা 12 ঘন্টার মধ্যে শেষ করব। আমরা চিন্তা ভাবনা করেছি আজকে যে 12 ঘন্টার মধ্যে করবো, এবং কালকে যদি আবার নতুন করে যারা কোরবানি দিবে তাদেরটা আমরা পরিষ্কার করবো। এইভাবে আমাদের আজকে 12 ঘন্টার মধ্যে আমরা পরিষ্কার করবো। ধন্যবাদ। আসলে ময়মনসিংহ সিটি কর্পোরেশন 12 ঘন্টার মধ্যে তারা বর্জ্য অপসারণ কাজ সম্পূর্ণ করবেন, সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন। অর্থাৎ তাদের 6 শতাধিক পরিচ্ছন্নতা কর্মী কিন্তু এই বর্জ্য অপসারণ কাজে ইতিমধ্যেই যোগ দিয়েছেন, এবং তারা 33টি ওয়ার্ডে কিন্তু বর্জ্য অপসারণ কাজ সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু তারা ইতিমধ্যেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এবং বলছেন যে আগামী 12 ঘন্টার মধ্যে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সম্পূর্ণ হবে, সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী এবং 24টি ট্রাক কিন্তু এই বর্জ্য অপসারণ কাজে কিন্তু নিয়োজিত রয়েছেন। অর্থাৎ তারা তাদের চেষ্টাটুকু চালিয়ে যাচ্ছেন, এবং সাধারণ মানুষ, নাগরিক নেতৃবৃন্দরা বলছেন যে যদি সিটি কর্পোরেশন আন্তরিক হয় তাহলে এই যে দূষণ, সেই দূষণ থেকে কিন্তু ময়মনসিংহ পরিচ্ছন্ন নগরীতে যে ছিল সেই পরিচ্ছন্ন নগরী কিন্তু থাকবে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে বর্জ্য অপসারণ নিয়ে সর্বশেষ তথ্য। দর্শক, আমরা এখন চলে যাচ্ছি স্টুডিওতে। ধন্যবাদ ইলিয়াস, রকি এবং নজরুল আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোরবানির পরে দেশের পশু যেগুলো কোরবানি করা হয়েছে সে বর্জ্য অপসারণের বিভিন্ন তথ্য জানাচ্ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সহকর্মীরা। কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চলছে চামড়া সংগ্রহের কাজ। মৌসুমী ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করে নিয়ে যাবেন বিভিন্ন স্থানে বসা অস্থায়ী চামড়ার হাটগুলোতে। এই বিষয়ে আরো তথ্য জানাতে কুষ্টিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ হাসান তিতাস, বগুড়া থেকে সঞ্জু রায় এবং মৌলভীবাজার থেকে সহকর্মী সালে এলাহি কুটি। আমরা শুরুতেই চলে যাচ্ছি কুষ্টিয়াতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী তিতাস। তিতাস, চামড়ার দরদাম কেমন দেখছেন, কি বলছেন চামড়ার যারা ক্রেতা রয়েছেন, দামের ব্যাপারে কি তথ্য রয়েছে জানাবেন আমাদের। লাবণী, আপনি জানেন যে কোরবানির ঈদেই কিন্তু দেশের চামড়া শিল্পের সিংহভাগ যে চামড়ার যোগান সেটি সম্পূর্ণ হয়। আমি রয়েছি কুষ্টিয়ার দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম চামড়ার যে আড়ত রয়েছে বাবুর আলী গেট। আমি যদি এখানকার চিত্র আপনাকে একটু দেখাই, এখনো কিন্তু চামড়া যে পরিমাণ আসার কথা সে পরিমাণ কিন্তু চামড়া আসতে শুরু করেনি। অর্থাৎ এখানে আড়তদাররা যেটা বলছে যে এখন পর্যন্ত চামড়া আসা শুরু হয়নি, হয়তো আগামীকাল এবং পরশু চামড়ার যে যোগান সেটি কিন্তু বাড়বে। তবে আমরা একটা জিনিস দেখেছি, সরকার যে চামড়ার দাম
নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত দামে কিন্তু এখানে ক্রেতারা চামড়া কিনছেন না এবং বিক্রেতারাও বেচতে পারছেন না। অর্থাৎ এখানে যারা আড়তদার রয়েছে তাদের যেটি দাবি যে কোনোভাবেই যে এই সরকার যে নির্ধারিত মূল্য নির্ধারণ করে দিয়েছেন গরু এবং ছাগলের চামড়ার সেই দামে যদি তারা কেনে তাহলে কিন্তু ট্যানারি মালিকদের কাছে তারা বেচতে পারবে না। তারা বলছে যে ট্যানারি মালিকরা এক প্রকার তাদেরকে জিম্মি করে রাখে, কারণ সরকার দাম শুধুমাত্র নির্ধারণ করে দেয়, কিন্তু নির্ধারণের পরে যে ট্যানারি মালিকদের কাছে সেই নির্ধারিত দামে তারা বেচবে সেটা কিন্তু তারা বেচতে পারে না। এখন পর্যন্ত সাধারণত যা মৌসুমি যারা চামড়া ক্রেতা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে চামড়া সংগ্রহ করছে এবং আড়তে সেইভাবে চামড়া আসা শুরু করেনি। তবে এখানকার আড়তদার যারা বলছেন আগামীকাল অথবা পরশু সেই চামড়াগুলো আসতে শুরু করবে। এখন পর্যন্ত কুষ্টিয়ার যে আড়ত ঘুরে আমি দেখেছি যে এখানে গরুর চামড়া বিক্রি হচ্ছে প্রকারভেদে, যেমন 500, 700 থেকে 1000 টাকা দরে কিন্তু চামড়া এখানে আড়তদাররা কিনতেছে এবং ছাগলের চামড়া 50 থেকে 100 টাকা দরে কিন্তু ছাগলের চামড়া ক্রয় হচ্ছে। আমার সাথে একজন আড়তদার রয়েছে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আমি যতটুকু শুনেছি যে সরকারি যে নির্ধারিত মূল্যে সেই মূল্যে আপনারা চামড়া কিনতে পাচ্ছেন না, আসলে এই চামড়া না কিনতে পারার পিছনের কারণটা কি? কারণটা হচ্ছে মৌসুমী কিছু ব্যবসায়ী তারা সরকারের যে রেট আছে সেই রেটটা উপেক্ষা করে তারা মাল কিনতেছে। আর মূলত হচ্ছে যে এলাকাভিত্তিক যে মাল হচ্ছে, এলাকাভিত্তিক যে চামড়াগুলো মাদ্রাসায় যাচ্ছে, মাদ্রাসা থেকে দাম উঠাউঠি হওয়ার কারণে দামটা একটু চড়া মনে হচ্ছে। মানে এটা বলা হয় যে করে চামড়াটা ক্রয় করা লাগছে, যে এক একজন এক এক রকম দাম দিছে চামড়াটা নেওয়ার স্বার্থে, বেশি অনেকে দামের ওভারটেক করেও মালের দাম দিচ্ছে। সেই ক্ষেত্রে চামড়ার দামটা একটু সরকারের রেট হিসাবেও দাম বেশি মনে হচ্ছে আমার কাছে। আসলে যেমনটি শুনছিলেন যে চামড়া শিল্প নিয়ে আসলে আড়তদার যেটি বলছে, আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে এখন পর্যন্ত যে চামড়া যে পরিমাণ আসছে তা আগামীকাল এবং পরশু এই চামড়া কিন্তু আরো আসবে। এখন আড়তগুলাতে যে চামড়া রয়েছে সেগুলো প্রক্রিয়াজাতকরণ চলছে, অর্থাৎ লবণ মাখানো থেকে শুরু করে কাটছাঁট এবং বাছাই চলছে। এই ছিল কুষ্টিয়ার চামড়া আড়ত থেকে আমার কাছে সর্বশেষ খবর। আমি চলে যাচ্ছি বগুড়ায়, সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জু রায়। সঞ্জু, লাবণী, ঈদ মোবারক। প্রতি বছরের ন্যায় আজকেও কিন্তু কুরবানির পরপর বগুড়ার চামড়াপট্টিতে ব্যস্ততা বেড়েছে। ইতিমধ্যেই শহরের বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং মৌসুমী ব্যবসায়ীরা কিন্তু তাদের চামড়াগুলো, গরু এবং ছাগলের যে চামড়াগুলো সেগুলো কিন্তু এই চামড়াপট্টিতে নিয়ে আসতে শুরু করেছে এবং যে পাইকারি যে ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন দামে, যার কাছ থেকে যেমন পাচ্ছে সেই দামে কিন্তু চামড়া কিনছে। এখন পর্যন্ত আমরা এখানে এসে যে চিত্র দেখেছি, গড়ে কিন্তু 500 থেকে 700 টাকার ভিতরেই অধিকাংশ চামড়া কিন্তু কিনছে ব্যবসায়ীরা এবং সবচেয়ে বড় যে গরুগুলোর চামড়া তা কিন্তু সর্বোচ্চ আমরা দেখেছি 1000 থেকে 1200 টাকা পর্যন্ত ঠেকেছে। তবে ছাগলের যে চামড়া তার দাম কিন্তু গতবারের মতোই, দাম নেই বললেই চলে। প্রান্তিক পর্যায়ে যে বিভিন্ন যে এলাকাগুলো, সেই এলাকাগুলোতে আমরা দেখেছি মাত্র 5 টাকা করেও কিন্তু ছাগলের চামড়া বিক্রি হয়েছে এবং এখন যে এই পাইকারি যে জায়গাটা, এই জায়গায় এসে ছাগলের চামড়া বিক্রি হচ্ছে 10 টাকা এবং সর্বোচ্চ যে ভালো চামড়াগুলো সেগুলো কিন্তু বিক্রি হচ্ছে সর্বোচ্চ 20 টাকা করে। আসলে লাবণী, বগুড়ার যে চামড়ার যে ব্যবসা, এই ব্যবসা কিন্তু উত্তরবঙ্গের মধ্যে অন্যতম একটি সমৃদ্ধ ব্যবসা। তবে চামড়া ব্যবসায়ীরা যেটি বলছে, 2022 সাল পর্যন্ত বগুড়ার ব্যবসায়ীদের প্রায় 22 কোটি টাকা ট্যানারি মালিকদের কাছে কিন্তু আটকা ছিল, যা 23 সালে আরো 10 কোটি টাকা বেড়ে হয়েছে 32 কোটি টাকা। তারা যেটি বলছে, ট্যানারি মালিকদের কাছে তারা এবার ঈদের আগেও পুঁজি হিসেবে তাদের টাকাগুলো চেয়েছে, যে জন্য তারা টাকা পায়নি, যে কারণে সরকার যে মূল্য নির্ধারণ করে দিয়েছে সেই নির্ধারিত মূল্যে কিন্তু এই বছরও তারা কিন্তু চামড়া কিনতে পারছেন না। তাই সেই জন্য কিন্তু গড়ে 500 থেকে 600 টাকার বেশি কিন্তু খুব একটা গ্রাহককে তারা দাম দিতে পারছে না। লাবণী, বগুড়া থেকে চামড়ার কেনা বেচা নিয়ে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। ধন্যবাদ সঞ্জু এবং তিতাস আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, কোরবানি শেষে বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি চামড়া সংগ্রহের কাজ চলছে, সে ব্যাপারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। ঘূর্ণিঝড় রিবাল তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের এখনো অনেকেরই ব্যবস্থা হয়নি মাথা গোজার ঠাঁইয়ের, তাই তাদের ঘরে নেই ঈদ আনন্দ। ঈদের দিনে এখানকার শিশুদের ভাগ্যে জোটেনি জামা কাপড়, সেমাই কিংবা কোরবানির মাংস। এসব অসহায়দের মুখে হাসি ফোটাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নাগরিক সমাজ। সহকর্মী শরীফুল্লাহ কায়সার সুমনের রিপোর্ট, জানাচ্ছেন দেবাশ্রী বড়ুয়া।
ছোট শিশু ইমামের জোটেনি কোনো জামা কাপড়। নানি আকলিমা বললেন, ইমামকে ছেড়ে তার বাবা মা চলে গেছে অনেক আগে। নদীতে মাছ ধরে সংসার চলতো, সেখানেও নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। কি করে ইমামের মুখে ভাত জুটবে তা নিয়ে এখন দুশ্চিন্তা। কামাই রোজগার নেই, আমরা খাই গাঙে জাল ধরা ধরি, জাল ধরা যদি না ধরতে পারি তাহলে আমরা খাবো কি, আর কেনাকাটাও করবো কি দে। এই বছরের একটা দিন কোনো গোষ্ঠ কোনো কিছু ব্যবস্থা হয়নি। তাল খড়পেটুয়া নদী বারবার ক্ষতিগ্রস্ত করেছে এই অঞ্চলের মানুষকে। তার উপর কয়েকদিন আগেই ঘটে গেল ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব। ভাঙা ঘর বাড়িতে তাই অনিরাপদ জীবনযাপন তাদের। উপকূলবাসীর নেই কোনো ঈদ আনন্দের ছিটে ফোটা। একই চিত্র উপকূলের দিনমজুর আলিম ও ভ্যান চালক লালটুর। আজ ঈদ, অথচ তাদের জোটেনি পোশাক, মাংস অথবা সেমাই। কাগজ টাকা থাকলে কিনতে পারলে তার আনন্দ চালু হবে, যে কিনতে না পারে তার কেনা আনন্দ। মাংস কিনা দেখা যাইতেছে, কিনা খুব একটা হবে না, কারণ টাকা জোগাড় না করতে হলে তো কিনতে পারবো না। আমরা অসহায় মানুষ, গরিব মানুষ, কি ঈদ গরিব মানুষের, আমরা কোনো গোশ পোশাক পাতি কিছু কিনতে পারিনি। উপকূলের সাধারণ মানুষের একান্ত প্রত্যাশা সরকার এসব মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথাযথ উদ্যোগ নিক, এমনটাই মন্তব্য করলেন সাতক্ষীরা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক। কুরবানির ঈদে সবাই কিন্তু একটু মাংস সংগ্রহ করার চেষ্টা করে, কিন্তু মাংসের বাজারটা সবার চেয়ে বেশি আকাশচুম্বী। ফলে গরিব মানুষের এই ঈদ কিন্তু আসলে খুশির ঈদ নয়। ফলে এই মানুষদের ঈদ আনন্দ বলে আসলে কিছু নেই। এই সাতক্ষীরাতে যদিও তার কষাঘাত একটু কম আছে, কিন্তু উপকূলের মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত। ফলে উপকূলে আলাদাভাবে ঈদের এই খুশি ভাগ করে নেওয়ার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ থাকা দরকার ছিল। দেশের পিছিয়ে পড়া হতদরিদ্র সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের রয়েছে বিভিন্ন প্রকল্প। এসব প্রকল্পগুলো যথাযথ বাস্তবায়ন হলে শিশু ইমাম অথবা আশাশুনের জেলে আকলিমার এই দুরবস্থা দেখতে হতো না। সব মানুষ একসাথে মিলিত হতে পারত ঈদের আনন্দে। নিউজ ডেস্ক, দেশ টিভি। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এশিয়ার দেশগুলোতে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন তারা। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন পাকিস্তানের মুসলিমরাও। সকালে ঈদের নামাজে অংশ নেন ইন্দোনেশিয়ার ধর্মপ্রাণ মুসলমানরা। এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার ঐতিহাসিক রেড রোডে ঈদের নামাজ আদায় করেন হাজারো মানুষ। গাজা ইসরায়েলি আগ্রাসনে একদিনে নিহত হয়েছেন আরও অন্তত ৪১ ফিলিস্তিনি। এদিকে উপত্যকাটিতে গেল ৮ মাসে অন্তত ১৫,০০০ শিশু প্রাণ হারিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। তীব্র খাদ্য সংকটের মধ্য দিয়ে যাচ্ছে উপত্যকার বাসিন্দারা। এ অবস্থায় গাজায় ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কপথের আশপাশে সব ধরনের সামরিক কার্যক্রম বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। আর দখলদার বাহিনীর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। আফিনময়ের রিপোর্ট। চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, এর মধ্যেই থেমে থেমে সারাদিন ভরই চলছে হামলা। প্রাণ হারানোর ভয়, আতঙ্কে মানবেতর জীবনযাপন করছেন গাজার বাসিন্দারা। এই নারকীয় তাণ্ডবের মধ্যে উপত্যকাটিতে নেই কোনো ঈদের আমেজ। পবিত্র ঈদ উল আজহার দিনও হিংস্র থাবা থেকে রেহাই পাননি গাজাবাসী। এদিনও দিনভর হামলায় প্রাণ হারিয়েছেন অনেকে, এর মধ্যে রয়েছে শিশুও। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী উপত্যকাটিতে গেল ৮ মাসে ১৫,০০০-এর বেশি শিশু ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। তবে যারা প্রাণে বেঁচে গেছেন তারাও খাবারের অভাবে করছে মানবেতর জীবনযাপন। মারাত্মক অপুষ্টিতে ভুগছে গাজার শিশুরা, এছাড়া প্রাণও হারিয়েছেন অনেকে। এ অবস্থায় উপত্যকাটিতে নির্বিঘ্নে ত্রাণ পৌঁছাতে আগে থেকে ইসরায়েলকে আহ্বান জানিয়ে আসছিল জাতিসংঘ। এবার ত্রাণ পৌঁছে দিতে প্রতিদিন দক্ষিণাঞ্চলে গুরুত্বপূর্ণ সড়ক পথে সব ধরনের সামরিক কার্যক্রম বিরতির ঘোষণা দিয়েছে ইসরায়েলি বাহিনী। কেরেম শালম সীমান্ত ক্রসিং থেকে শুরু করে রাফা পূর্ব শহরতলির সালাহ অদিন সড়ক এবং তার উত্তরের দিকে খান ইউনিস এলাকা পর্যন্ত জায়গাটুকু এই যুদ্ধবিরতির আওতায় থাকবে বলে জানিয়েছে আইডিএফ। প্রতিদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই বিরতি কার্যকর থাকবে। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো এমন বিরতি কার্যকর হলো গাজায়। তবে কয়েক ঘন্টা ত্রাণ প্রবেশের অনুমতি দিলেও দক্ষিণ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি স্থগিত হচ্ছে না এবং রাফায় যুদ্ধ চলতে থাকবে বলেও জানিয়েছে ইসরায়েল।
এদিকে নেতানিয়াহু বাহিনীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। এর মধ্য দিয়ে উপত্যকাটিতে ত্রাণ পৌঁছালে গাজাবাসীর ক্ষুধার যন্ত্রণা কিছুটা হলেও কমবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় 8 জন নিহত হয়েছেন, আহত হন অন্তত 25 জন। হতাহত বাড়তে পারে বলে শঙ্কা রয়েছে। সোমবার শিয়ালদহে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি। মালবাহী ট্রেনের ধাক্কায় কাঞ্চনজঙ্ঘার পেছনের 2টি বগি লাইনচ্যুত হলে এই হতাহতের ঘটনা ঘটে। এতে বন্ধ হয়ে যায় কলকাতা থেকে শিলিগুড়ির রেল যোগাযোগ। শুরু হয়েছে উদ্ধার তৎপরতা। ঘটনাস্থলে পৌঁছেছে চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স। ট্রেন দুর্ঘটনায় উদ্বেগ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।